প্রধানমন্ত্রী মার্কিন বিশেষ দূত বৈঠক শিগগিরই বাংলাদেশ সফর করবেন বিনিয়োগকারীরা সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যাশা। র্যাবের আয়নাঘর পরিদর্শনের ট্রাইব্যুনালের প্রতিনিধি দল আলামত বিনষ্টকারীদের ছাড় নয় হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। মাতৃদুগ্ধ ও পুষ্টির অভাবে বাড়ছে হামের প্রাদুর্ভাব জানালেন স্বাস্থ্যমন্ত্রী। হামে সিলেট ময়মনসিংহে ৩ শিশুর মৃত্যু। এবং সুপ্রিম কোর্টের রায়ের সুযোগে স্পেনে ঢুকেছে ৬০,০০০ অভিবাসন প্রত্যাশী। প্রাণহানি বেড়ে ৫৭। সেউতা সীমান্তে নিরাপত্তা জোরদার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিশেষ দূত। আরও জানাচ্ছেন রেজা খান। শনিবার সকাল ৯:৩০টায় তেজগাঁওয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে মার্কিন বিশেষ দূত বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে, সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন বিশেষ দূত। এ সময় তিনি জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহেই দেশটির একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন। ৩ দিনের সরকারি সফরে গেল ৩০ জুলাই ঢাকায় এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন সহ ব্যস্ত সময় পার করছেন ট্রাম্পের এই বিশেষ দূত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় র্যাব ১-এর সদর দফতরে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেল বা আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক সহ প্রসিকিউশন টিম। এ সময় সঙ্গে ছিলেন আসামি পক্ষের আইনজীবীরাও। সকালে র্যাব ১-এ অবস্থিত গোপন এই বন্দিশালায় আসেন তারা। এর আগে ২১শে জুলাই প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে পরিদর্শনের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল। আওয়ামী শাসনামলে বিরোধী পক্ষ দমনে বন্দিশালায় এনে নির্যাতন করা হতো বলে জানায় প্রসিকিউশন টিম। বর্তমানে এ নিয়ে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার কাজ চলছে। আয়নাঘরের আলামত বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। আলী, আয়নাঘর পরিদর্শনের সবশেষ অবস্থা সম্পর্কে জানাবেন। ফারজানা, কিছুক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম কিন্তু কথা বলেছেন কিন্তু আসামি পক্ষের আইনজীবীরাও। তো চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে এই টিএফআই সেলে সহ যে আরও যে আয়নাঘর রয়েছে সেখানে কিন্তু ২৫০ জনের মতো কিন্তু নির্যাতন করা হয়েছে এবং অনেককে কিন্তু হত্যা করা হয়েছে। তো সবার বিষয় কিন্তু সুনিশ্চিত হওয়া যায়নি, তবে যতজনের হয়ে গেছে মানে নিশ্চিত হয়ে গেছে ততজনের বিষয় কিন্তু তাদের অভিযোগপত্র রয়েছে। তো এর মধ্যে কয়েকজনের নাম কিন্তু তিনি বলেছেন, যেমন ঢাকা ১৪ আসনের যে বর্তমান যে সংসদ সদস্য আরমান, ব্যারিস্টার আরমান, তার নাম কিন্তু তিনি বলেছেন। তাকে কিন্তু এই র্যাব ১-এর যে কার্যালয়ে যে গোপন বন্দিশালা রয়েছে, যে ইন্টারোগেশন সেল বলা হয়, সেখানে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল এবং তাকেও কিন্তু নির্যাতন করা হয়েছে। এবং এর পাশাপাশি এর আগেও ব্যারিস্টার আরমানের আগেও কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি বর্তমানে এখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকেও কিন্তু এখানে আনা হয়েছিল, যদিও পরবর্তীতে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে চিফ প্রসিকিউটর তিনি আমাদের জানিয়েছেন। এর পাশাপাশি কিন্তু আসামি পক্ষের আইনজীবীরাও কথা বলেছেন। তারা বলেছেন যে এটি জাস্ট র্যাবের তৎকালীন সময় কিন্তু সেক্রেটারিয়াল যে জব সেটি তারা পালন করেছেন, এটি একটি কনসেপ্ট, এটির কোনো ভিত্তি নেই, এই ধরনের কথাবার্তা কিন্তু তিনি বলেছেন। ফারজানা, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আপনাকে, সেটি হচ্ছে কিন্তু চিফ প্রসিকিউটর কিন্তু আরেকটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে এই যে পরিদর্শনটি কিন্তু যথাযথ আইন মেনেই কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু যে যতটুকু সাক্ষ্য প্রমাণ আছে ততটুকু সাক্ষ্য প্রমাণ এবং এটার যে অস্তিত্ব, সে অস্তিত্ব পরিদর্শন এবং তার প্রমাণ দেওয়ার জন্যই কিন্তু
ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান সহ দুই যে বিচারক রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং আসামি পক্ষের আইনজীবীরাও কিন্তু এসেছেন সব, এবং সংবাদ মাধ্যম কর্মীদেরও কিন্তু ডাকা হয়েছে এবং এর অস্তিত্বটা জানান দেওয়ার জন্য যে এটা কোনো কাল্পনিক কিছু নয়, এটি কিন্তু একটি বাস্তব সত্য যে আয়নাঘর ছিল এবং টিএফআই সেলে যে এখানে যে অনেকজনকে আনা হয়েছিল তৎকালীন সময় যে বিরোধী পক্ষ ছিল তাদেরকে দমন পীড়নের জন্য যে এইটি করা হয়েছিল সেটির যে একটা বাস্তব অস্তিত্ব আছে সেটির জন্য কিন্তু এটি দেখানোর জন্য এখানে কিন্তু আজকে এই পরিদর্শন পর্বটি কিন্তু করা হয়েছে। তো ফারজানা, উত্তরার র্যাব এক কার্যালয় থেকে এই টিএফআই সেল সম্পর্কিত এই ছিল আমার কাছে বলার মতো তথ্য। আলী, আপনাকে ধন্যবাদ। মাতৃদুগ্ধ পানে সচেতনতা বাড়াতে জেলা উপজেলা পর্যায়ে সেমিনার করার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে রাজধানী বার্ন ইনস্টিটিউটে মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সভায় সন্তানের জন্য মাতৃদুগ্ধের গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, পুষ্টির অভাব ও শিশুদের সঠিকভাবে মাতৃদুগ্ধ না দেয়ায় হাম সহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়েছে। বর্তমানে জন্মের পর সন্তানদের আলাদা রেখে শিশুদের শাল দুধ থেকে বঞ্চিত করা হচ্ছে। এতে শিশুরা মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় ডাক্তারদের সচেতনতা বাড়ানোরও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এই যে একটা মিজেলসে পার করতেছি আমরা, অনেকগুলি ওয়ার্ড তো দেখেছি মিজেলসে, একটা বাচ্চারা গায়ে কোনো পুষ্টি নেই। মায়েদের জিজ্ঞেস করে বাচ্চাদের ঠিক মতো দুধ খাওয়ান না, আমার স্বাস্থ্য দেখেন না কেমন, নিজেই খাইতে পারি না। স্টেট কার্টেড লাই আজকে ডাক্তার সমাজ, ইউ আর দ্য বেস্ট ক্লাস অফ সোসাইটি, আপনাদের টাকা আসতে। এই প্রিভেন্টিভ মেজার গুলি আমরা মুখে বলি কিন্তু আমরা কিন্তু পালন করি না, আমাদেরকে পালন করতে হবে। এদিকে গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে সিলেটের 2 জন এবং ময়মনসিংহের 10 মাস বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ময়মনসিংহে নতুন আক্রান্ত হয়েছে 13 জন। চলতি বছর থেকে এখন পর্যন্ত ময়মনসিংহে হামে 67 জনের মৃত্যু হয়েছে। 17 মার্চ থেকে আজ পর্যন্ত ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 3136 জন। 5 বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গাজীপুরের কালীগঞ্জের তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল। ফলে 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি জনগণের স্বাস্থ্যসেবায় কোনো কাজে আসছে না। কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত জনবল, ঔষধ ও বাজেট সংকটের কারণে চালু করা যাচ্ছে না প্রতিষ্ঠানটি। তবে দ্রুত চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানালেন সিভিল সার্জন। তারিকুল জুয়েলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। এটি গাজীপুরের কালীগঞ্জের তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র। 2021 সালে 18 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই হাসপাতাল। বিশাল বাউন্ডারির ভেতরে পাকা রাস্তা, সারিবদ্ধ কোয়ার্টার, রোগীদের সেবাদানের ভবন সহ সবকিছু প্রস্তুত থাকলেও হাসপাতালের গেটে ঝুলছে তালা। আসবাবপত্রে সুসজ্জিত হাসপাতালে নেই চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও ঔষধ। ফলে পুরো ভবনটি কার্যত পরিত্যক্ত। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় থাকায় চিকিৎসার জন্য যেতে হয় বহু দূরে। বিশেষ করে গর্ভবতী নারী ও জরুরি রোগীদের ঢাকায় বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গিয়ে সময়, অর্থ দুটোই নষ্ট হয়। তাই দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। 10-12 বছর মতো হয়ে গেল এরকম বড় একটা প্রজেক্ট এইভাবে অবহেলিত হয়ে পড়ে আছে এবং এত যন্ত্রপাতি এখানে নষ্ট হচ্ছে। কোটি কোটি টাকা যদি এরকমভাবে নষ্ট হয়ে যায়, যে জনগণের কোনো উপকারে না আসে, তাহলে কর্তৃপক্ষ এই অর্থ ব্যয় করার অর্থটা কি? যাইতে এমন রোগী আছে, মনে করেন ইমার্জেন্সি রোগী যাইতে পারতেছে না বা ভালোভাবে টাকা পয়সা লাগে চিকিৎসা নিতে পারতেছে না। নাই ডাক্তার আর ঔষধ, যন্ত্রপাতি সম্পূর্ণ সবকিছু আছে, বেডমেড সব আছে। সরকারের কাছে অনুরোধ করে কইতাছি, এই সরকার যা আইছে হাসপাতালটা তাড়াতাড়ি চালু করে। প্রশাসনিক সব জটিলতা কাটিয়ে শীঘ্রই হাসপাতালটি পুরোদমে চালু হবে বলে আশা জানান সিভিল সার্জন। এটা অর্থনৈতিক কোর্ট ছিল না হাসপাতালে। অর্থনৈতিক কোর্ট যদি না থাকে তাহলে বেতন ভাতা এগুলো হয় না, স্টাফ নাই এবং বাজেটের মধ্যে ওই যে ওষুধপত্রের যে বাজেটটা, এই বাজেটটাও আমরা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এগুলোর জন্য আমরা অলরেডি মন্ত্রণালয়ে এবং ডিজি অফিসে চিঠি দিয়েছি। তো আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে এটা সম্মিলিতভাবে আমরা চেষ্টা করলে চালু করতে পারবো। শুধু আশ্বাস নয়, দ্রুতই হাসপাতালটিতে শুরু হবে চিকিৎসা সেবা, এমনটাই দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস নির্মাণ করছে সরকার। তবে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের চিত্র ভিন্ন।
নির্মাণের 7 বছর পেরিয়ে গেলেও এখনও আলোর মুখ দেখেনি 48 লাখ টাকা ব্যয়ে নির্মিত এখানকার ভূমি অফিস। ফলে চরাঞ্চলের হাজারো মানুষ সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি জরাজীর্ণ হয়ে পড়ছে কোটি টাকার সরকারি সম্পদ। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। দূর থেকে মনে হয় পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি, দেয়াল জুড়ে শ্যাওলা আর জানালার গ্রিলে ধরেছে মরিচা। অথচ এটি পরিত্যক্ত কোনো ভবন নয়, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি ব্যয়ে নির্মিত চর এলাহি ইউনিয়নের ভূমি অফিস। 2018-19 অর্থ বছরে প্রায় 48 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় দৃষ্টিনন্দন ভবনটি। উদ্বোধনের পর কেটে গেছে দীর্ঘ 60টি বছর, অথচ আজও এখানে জ্বলেনি আলো, শুরু হয়নি দাপ্তরিক কার্যক্রম। চালু না হওয়ায় সামান্য কাজে মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হচ্ছে চরাঞ্চলের মানুষদের। এতে বাড়ছে ভোগান্তি, হচ্ছে আর্থিক লোকসান। অফিস উদ্বোধন হওয়ার পর থেকে এখন পর্যন্ত, এখন 2026 সাল, এখানে এখন পর্যন্ত কোনো একদিনের জন্য কার্যক্রম করা হয় নাই। অনেক আগে কিন্তু এটা অবযুক্তভাবে পড়ে আছে, কোনো কাজ কাম চলে না, এটা নিয়ে কারো অডিটও নাই, খবরও নাই। কখনো কোনো অফিস কোনো আমরা কিছু দেখতেছি না, যে আমরা কোনো কাজ করতে হলেও আমরা নথির কাজ করতে হলে যাইতে হয় 87 আর 9 ভূমিদস্যুদের দাপটের অভিযোগ থাকলেও জেলা প্রশাসন বলছে ভিন্ন কথা। জনবল সংকটে অফিস চালু করা সম্ভব হয়নি বলে দাবি তাদের, তবে দ্রুতই সেবা চালুর আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। চরফকিরা ইউনিয়ন ভূমি অফিস রয়েছে, এটার আন্ডারে যেহেতু চরেলাহি ইউনিয়ন ভূমি অফিসটা, এখান থেকে একজন আমার দায়িত্বশীল কর্মকর্তা সপ্তাহে অন্তত একদিন হলেও ওই অফিসে যেন বসে এবং সেখানে যেন কার্যক্রম পরিচালনা করে। স্থানীয় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত অচল অবস্থা নিরসন করবে, এমনটাই প্রত্যাশা চরবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনা পরিক্রমায় আগস্টের প্রথম দিনে গুরুত্বপূর্ণ মোড় নেয় আন্দোলন দমাতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করে ফ্যাসিস্ট হাসিনা সরকার। ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়ে গণদাবির সঙ্গে একাত্ম হতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান সমন্বয়করা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শিক্ষক সহ পেশাজীবীরা। MR আসাদের রিপোর্ট। 1 জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন 15 তারিখের পর থেকেই রূপ নেয় স্বৈরাচার হটাও আন্দোলনে। 27 জুলাই থেকেই তা মোড় নেয় সরকার পতনের দাবিতে। 30 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল লাল রঙে রাঙিয়ে প্রতিবাদে যোগ দেন সর্বস্তরের মানুষ। শিল্পী, পেশাজীবী সহ সব মানুষ লাল রঙে সংহতি জানান আন্দোলনে ফ্যাসিস্ট নিপীড়নের বিরুদ্ধে। এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়াজ ওঠা, কথা ক সহ বিপ্লবী সব গান, যা বিভিন্ন মতের মানুষকে নিয়ে আসে এক কাতারে। ঢাকা, রাজশাহী সহ সকল বিভাগীয় শহরে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমে আসেন শিক্ষকরা। ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে গণদাবির পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন তখন সময়ের অপেক্ষা মাত্র। নিজের পতনের ধ্বনিতে আতঙ্কিত হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে নির্বাহী আদেশ জারি করা হয়। কিন্তু সে সময় সব ভেদাভেদ ও ষড়যন্ত্রকে অতিক্রম করে আন্দোলন পরিণত হয় গণঅভ্যুত্থানে। MR আসাদ, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। কেউ সাঁতার কেটে স্পেনে প্রবেশ করলে তাকে তাৎক্ষণিক ফেরত পাঠানো যাবে না। সম্প্রতি সুপ্রিম কোর্টের এমন রায়ের পরেই দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। 24 ঘন্টায় 60,000 মানুষ মরক্কো সীমান্ত পেরিয়ে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় প্রবেশ করেছে। মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পার হতে সীমান্তের স্পেন অংশে 57টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। হঠাৎ করেই একদিনে মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ ঢুকে পড়েছে স্পেনের ছিটমহল সেউতায়। দেশটির সরকার বলছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের কারণেই বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি দেশটি, যেখানে বলা হয়েছে কেউ সাঁতরে স্পেনে পৌঁছালে তাকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না।
উন্নত জীবন ও অর্থনৈতিক সুযোগের সন্ধানে ইউরোপে আসতে চাওয়া মানুষের জন্য স্পেন অন্যতম প্রধান গন্তব্য। সেক্ষেত্রে সেউতা ও মেলিলা মরক্কো এবং আফ্রিকার অন্যান্য দেশ থেকে স্পেনে পৌঁছানোর প্রবেশপথ হিসেবে পরিচিত। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ঘটনাটি স্পষ্টতই স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন, যার পেছনে রয়েছে মানব পাচারকারী চক্র। তারা সুপ্রিম কোর্টের একটি রায়ের সুনির্দিষ্ট ব্যাখ্যার অপব্যবহার করেছে। মরক্কো সরকারের সার্বিক সহায়তার প্রতি কৃতজ্ঞ। এরই মধ্যে অপ্রত্যাশিত এই সমস্যা সমাধানে তৎপরতা চলছে। অধিকাংশ মরক্কোর বাসিন্দারা সাত্রে ও কাটাতারের বেড়া টপকে স্প্যানিশ ছিটমহল সেউতা দ্বীপে অনুপ্রবেশ করেছে। গণ অনুপ্রবেশ ঠেকাতে সেউতার সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এরই মধ্যে অনুপ্রবেশকারীদের মরক্কোয় ফেরত পাঠানো শুরু করেছে স্পেন। সেউতা কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনের সীমান্ত অংশ থেকে এ পর্যন্ত 57টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরক্কোর অংশেও আরও হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এর নেপথ্যে রয়েছে মরক্কো ও স্পেনের চরম কূটনৈতিক টানাপোড়েন। স্পেনের সঙ্গে আলজেরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ঘনিষ্ঠতায় ক্ষুব্ধ মরক্কো। কিন্তু সীমান্তের বিশৃঙ্খলার ছবি ও ভিডিও প্রকাশের পর স্পেন সরকার চাপে পড়ে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যেও দেখা দেয় মতভেদ। রুমানা রুমা, মোহনা সংবাদ। কুষ্টিয়া শহরে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল সিসিটিভি ক্যামেরা। তবে 1.5 বছরেরও বেশি সময় ধরে অচল পড়ে আছে শহরে 64টি সিসিটিভি ক্যামেরা। এর ফলে শহরে বিভিন্ন অপরাধ বাড়ার অভিযোগ উঠেছে। দ্রুত নতুন ক্যামেরা স্থাপনের মাধ্যমে শহরে নিরাপত্তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। মিলন খন্দকারের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। অপরাধ দমনে কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগম স্থলে স্থাপন করা হয়েছিল 64টি সিসিটিভি ক্যামেরা। 2017 সালে জেলা পুলিশের উদ্যোগে শুরু হওয়া এই নজরদারি ব্যবস্থার আওতায় ছিল শহরের গুরুত্বপূর্ণ এলাকা। পর্যায়ক্রমে শহরতলির বারোখাদা, ত্রিমোহনী থেকে বটতল পর্যন্ত আরও 41টি স্থানে ক্যামেরা স্থাপন করা হয়। জেলা গোয়েন্দা শাখার তদারকিতে এসব ক্যামেরা কার্যকর থাকায় কম ছিল অপরাধ প্রবণতা। জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় বেশিরভাগ ক্যামেরা ভাঙচুর ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো কোনো স্থান থেকে ক্যামেরাই উধাও হয়ে গেছে। শহরবাসীর অভিযোগ, সিসিটিভির নজরদারি না থাকায় হত্যা, ছিনতাই, চুরি ও মাদক কারবারের মতো অপরাধ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা। সিসি ক্যামেরা না থাকাতে চুরি, ছিনতাই সহ অনেক অঘটন ঘটতেছে। এই কাজের সাথে যারা জড়িত আছে অন্তত কিছুটা হলেও তাদের মনের মধ্যে ভয় কাজ করবে। বিভিন্ন পয়েন্টে আমার সিসি ক্যামেরা ছিল, এটা পুনরায় করা খুবই জরুরি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সিসিটিভি ক্যামেরা শুধু অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি করে না, তদন্তেও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। তাই দ্রুত নতুন ক্যামেরা স্থাপন করে শহরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাদের। রাত হলেই কুষ্টিয়া শহরে বেশ কিছু চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে না এমন না। আমরা চাই এই ক্যামেরাগুলো খুব তাড়াতাড়ি যেন ঠিক করা হয়। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আমাদের কুষ্টিয়ার মেন যে পয়েন্টগুলো আছে এখানে অবশ্যই সিসি ক্যামেরাটা দরকার। অচল হয়ে পড়া ক্যামেরাগুলো মেরামত কিংবা নতুন করে স্থাপনের জন্য এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। আন্দোলনের সময় এই ক্যামেরাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরবর্তী সময়ে এগুলোকে আবার নতুন করে লাগানো ওইটা আমাদের পক্ষে অনেকটাই সম্ভব হয়ে ওঠেনি। সরকারের বাজেট বা খরচের একটা বিষয় আছে এখানে। দ্রুত ক্যামেরাগুলো পুনর্স্থাপন করা না হলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন শহরবাসী। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের ভৈরব নদীতে নির্মাণাধীন সেতুর কাজ থমকে আছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ। 2024 সালে শুরু হওয়া প্রকল্পটির অগ্রগতি এখন পর্যন্ত মাত্র 40%। কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার।
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের জাদুখালী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ভৈরব নদীর তীরে নির্মাণ করা হচ্ছে ৯৭ মিটার দৈর্ঘ্যের একটি সেতু। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ ২০২৪ সালের এপ্রিলে শুরু হয়ে ২০২৫ সালের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত অগ্রগতি মাত্র ৪০%। সেতুর কাজ শেষ না হওয়ায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নৌকায় নদী পারাপারের ঝুঁকি আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের গাফিলতির কারণেই নির্মাণ কাজ ধীর গতিতে চলছে। নৌকাতে অনেক সময় আসে বাচ্চা নিয়ে পড়ে যাওয়ারও ভয় থাকে। আমাদের বাড়ি ও বাড়ি এপারে আমরা নৌকাতে পার হইতে খুব সমস্যা হয়। কয়েকজন এই পার থেকে পড়ে যায়, আবার স্কুলে আসতে দেরি হয়ে যায়। নৌকার এই যে কাঠ ভেঙে গেলে আমরা আসতে পারি না, এছাড়া নৌকা অনেক সময় ডুবে যায়, তখন আমরা ক্লাস করতে পারি না। ছোট ছেলেরা আসতে পারে না, অনেক আছে যে নৌকাতে পার হতে পারে না। বর্তমানে চলছে কাজ, কিন্তু ধীর গতিতে চলছে। তো যত দ্রুত সম্ভব যদি ব্রিজটার কাজ শেষ হয় তো ছাত্রছাত্রী জনসাধারণের আপনার ভালো হয়। সেতুর কাজ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হবে বলে জানায় কর্তৃপক্ষ। কাজটা চলমান আছে এবং কাজটা নির্ধারিত সময়ের চেয়ে একটু হয়তো সময় বেশি লাগছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করা যায় যে এবছর ডিসেম্বরের ভিতরেই ব্রিজের কাজটি সম্পন্ন হবে। দ্রুত গতিতে কাজ শেষ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং এই অঞ্চলের শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে মনে করেন সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক খবর। গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনে যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড়, ঠিক তখনই নতুন খবর দিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সম্প্রতি এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গাজায় চলমান বর্বরতায় ইসরায়েলকে সামরিক চালানো মারণাস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ করছে ভারত। নয়াদিল্লি সরাসরি গণহত্যার সহযোগী হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা। রুমানা রুমার আরও একটি প্রতিবেদন। ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা করতে ইসরায়েলের হাতে মারণাস্ত্র তুলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এর অকাট্য প্রমাণ। সংস্থাটি ওই প্রতিবেদনে বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো হয়েছে অন্তত ২,৫৯৬টি সামরিক চালান, যার মধ্যে রয়েছে ৩,৯০,০০০-এর বেশি ছোট অস্ত্রের যন্ত্রাংশ এবং ৫,৬৪,০০০ বিস্ফোরক উপাদান। অ্যামনেস্টির দাবি, এই অস্ত্র সরবরাহের প্রমাণ শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ নয়, গাজার যুদ্ধক্ষেত্রে এর প্রত্যক্ষ প্রমাণ মিলেছে। গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের টুকরোয় স্পষ্টভাবে মেড ইন ইন্ডিয়া খোদাই করা রয়েছে। এই অস্ত্র বাণিজ্যে ভারতের আদানি, ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ও রাষ্ট্রায়ত্ত মিউনিশনস ইন্ডিয়ার সরাসরি সম্পৃক্ততা মিলেছে। তারা আন্তর্জাতিক আদালতের সতর্কবার্তাও আমলে নেয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অস্ত্র সরবরাহ বজায় রেখে ভারত সরাসরি ইসরায়েলের গণহত্যা সহযোগী হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। রুমানা রুমা, মোহনা সংবাদ। আলজেরিয়া একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। শুক্রবার এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবুন এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত গতি ও বিভিন্ন মানবিক ভুলকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা ইতোমধ্যে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। খেলার খবর। ক্রিকেট। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে তারা। শুক্রবার রাত ১১:৫৫ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়ে নাজমুল হোসেনের নেতৃত্বাধীন দল। প্রথম দফায় দেশ ছাড়েন টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত, সহ অধিনায়ক মেহেদী মিরাজ, অভিজ্ঞ ব্যাটার মুশফিক মুমিনুল সহ দলের কয়েকজন সদস্য। অস্ট্রেলিয়ায় পৌঁছে স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। ২২ আগস্ট থেকে ম্যাকাওয়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ফুটবল বিশ্বজুড়ে ফুটবল কর্মকর্তাদের তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ানি ইনফান্তিনো এই পরিকল্পনা বাতিলের ব্যাপারটি নিশ্চিত করেন। বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ফুটবলকে ঐক্যবদ্ধ উন্নত করার লক্ষ্যে সব সময় ছিল এবং থাকবে, যার ফলে এই প্রস্তাব আর সামনে এগোবে না। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। বিশ্বকাপে বাণিজ্যিক সত্যের বাইরে বিনিয়োগে আনার পরিকল্পনা নিয়ে কয়েকদিনের তুমুল বিতর্কের পর শেষ পর্যন্ত পিছু হটল ফিফা। সদস্য দেশগুলোর ব্যাপক বিরোধিতা ও ফুটবল মহলের চাপের মুখে বিতর্কিত প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রয়টার্সের খবরে বলা হয়েছে, সদস্য অ্যাসোসিয়েশনগুলো প্রবল আপত্তির পর প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ইনফান্তিনো স্বীকারও করেছেন, প্রস্তাবটি ফিফার ভিতরেই বিজন সৃষ্টি করেছে। ফিফার প্রস্তাব ছিল পুরুষ ও নারী বিশ্বকাপ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রতিষ্ঠান গঠন করা হবে। সেই প্রতিষ্ঠানের সংখ্যালঘু মালিকদের বাইরে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে তহবিল সংগ্রহের পরিকল্পনা ছিল সংস্থাটির। এই পরিকল্পনার সমর্থন আদায়ে ফিফার 211 সদস্য অ্যাসোসিয়েশনকে সর্বোচ্চ $40 বিলিয়ন পর্যন্ত অর্থায়নের প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু সেটি উল্টো ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সবার আগে আপত্তি জানায় ইউরোপীয় ফুটবল সংস্থা ইউএফা। তাদের 55 সদস্য অ্যাসোসিয়েশন একযোগে প্রস্তাবটি প্রত্যাহার করে এবং সতর্ক করে দেওয়া হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিফা প্রতিযোগিতা বর্জনের বিষয়টি বিবেচনা আনা হবে। আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠিত হবে ফিফার 57তম কংগ্রেস। সেখানে নতুন সভাপতি নির্বাচন হওয়ার কথা। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। সংবাদ শেষ করব ভিন্ন স্বাদের খবর দিয়ে। ভৌগোলিক সীমানা আর সংস্কৃতির ভিন্নতা পেরিয়ে মানুষকে এক সুতোয় বাঁধে উৎসব। রং, আলো আর আনন্দের এই মহা আয়োজনগুলো যেন পৃথিবীর আসল রূপ। বিশ্বখ্যাত কিছু উৎসব যেখানে মেতে ওঠে কোটি কোটি প্রাণ। সীমানা পেরিয়ে মানুষের মনকে কাছে টানে, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়ায় সবার মাঝে। পুরনো সব গ্লানি মুছে নতুন আশা জাগায়। তেমনি কিছু উৎসব নিয়ে রুমানা রুমার বিশেষ প্রতিবেদন। ব্রাজিলের রিও কার্নিভালের চোখ ধাঁধানো সাম্বা নাচ। প্রতি বছর লেন্টের ঠিক আগে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল রূপ নেয় এক জীবন্ত উৎসবে, রিও ডি জেনিরো কার্নিভাল। বিশ্বের সবচেয়ে বড় এই উৎসবে প্রতিদিন রাস্তায় নামেন প্রায় 20 লাখেরও বেশি মানুষ। সাম্বা নাচের তালে তালে মেতে ওঠে এক একটি দল। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে চীনে উদযাপিত হয় লুনার নিউ ইয়ার বা চীনা নববর্ষ। লাল পোশাক, লাল লণ্ঠন আর চোখ ধাঁধানো আতশবাজির আলোয় দূর হয় সব অশুভ শক্তি। পরিবারের সবাই একসঙ্গে হওয়া আর ড্রাগন ডান্সের এই উৎসবটি প্রায় 15 দিন ধরে চলে, যা গোটা বিশ্বে চীনা সংস্কৃতির অন্যতম বড় প্রতীক। জার্মানির মিউনিক শহরে শরৎকাল আসতেই শুরু হয় ঐতিহাসিক অক্টোবর ফরেস্ট। এটি পৃথিবীর সবচেয়ে বড় লোকজ উৎসব। শুধু জার্মানিই নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা প্রায় 70 লাখ মানুষ মেতে ওঠেন ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া আর বাদ্যযন্ত্রের সুরে। জাপানের চেরি ব্লসম বা সাকুরা উৎসবের কোনো তুলনা নেই। বসন্তের আগমনে পুরো জাপান যেন ঢেকে যায় গোলাপি আর সাদা চেরি ফুলের চাদরে। জাপানিরা এই ফুল ফোটার সময়টিকে উদযাপন করতে গাছের নিচে বসে হানামি বা পিকনিক করেন, যা ক্ষণস্থায়ী জীবনের সৌন্দর্যকে মনে করিয়ে দেয়। আগস্টের শেষ বুধবার স্পেনের বুনিয়ল শহরে বসে লা তোমাতিনা উৎসবের আসর। স্রেফ আনন্দের জন্য হাজার হাজার মানুষ মেতে ওঠেন 1 ঘন্টার এক বিশাল টমেটো যুদ্ধে, যেখানে ব্যবহার করা হয় প্রায় 1.5 লাখ কেজি টমেটো। মৃত্যুর মাঝেও জীবনের আনন্দ খোঁজা যায়, তার প্রমাণ মেক্সিকোর ডে অব দ্য ডেড। পূর্বপুরুষদের স্মরণ করার এই উৎসবে ভয় নয়, বরং রঙিন প্যারেড, বিশেষ মেকআপ আর সুস্বাদু খাবারে সাজানো হয় চারপাশ।
প্রাচ্যের সংস্কৃতিতে ভারতের রঙের উৎসব হোলি কিংবা থাইল্যান্ডের জল উৎসব সংক্রান সবখানেই মূল সুর এক, মলিনতা ধুয়ে মুছে নতুনের আহ্বান। স্থান, কাল আর পাত্র ভেদে উৎসবের ধরন আলাদা হলেও আনন্দ প্রকাশের ভাষা সবখানেই অভিন্ন। আর এই উৎসবগুলি বারবার মনে করিয়ে দেয় পৃথিবী কতটা সুন্দর আর বৈচিত্র্যময়। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী মার্কিন বিশেষ দূত বৈঠক, শিগগিরই বাংলাদেশ সফর করবেন বিনিয়োগকারীরা, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা। র্যাবের আয়নাঘর পরিদর্শনে ট্রাইব্যুনালের প্রতিনিধি দল, আলামত বিনষ্টকারীদের ছাড় নয়, হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। মাতৃদুগ্ধ পুষ্টির অভাবে বাড়ছে হামের প্রাদুর্ভাব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। হামের সিলেট, ময়মনসিংহে 3 শিশুর মৃত্যু। এবং সুপ্রিম কোর্টের রায়ের সুযোগে স্পেনে ঢুকেছে 60,000 অভিবাসন প্রত্যাশী, প্রাণহানি বেড়ে 57, সেউতা সীমান্তে নিরাপত্তা জোরদার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সামনে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।